আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরা একটু এখন এখান থেকে এক নজরে আমাদের এই যে যা যা দেখলাম প্র্যাকটিক্যালি, এগুলো একটু এক নজরে এখান থেকে লেখাগুলো দেখে যাই। তো আমাদের ওয়ার্ড প্রসেসর যেটা আছে মাইক্রোসফট ওয়ার্ড, সেটার গুরুত্বপূর্ণ কিছু প্রপার্টির মধ্যে অন্যতম হচ্ছে এখানে আমরা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি এবং পরবর্তীতে আমরা চাইলে ডকুমেন্ট থেকে কোনো পার্টিকুলার অংশ আমরা চাইলে খুঁজে বের করতে পারি। যে দেখো, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামের একটা কমান্ড আছে, যেটার মাধ্যমে তুমি কি করতে পারো, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামের একটা কমান্ড আছে যেটার মাধ্যমে তুমি চাইলে তোমার ডকুমেন্ট থেকে কোনো পার্টিকুলার ওয়ার্ডকে খুঁজে বের করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, একটু মার্ক করে দিচ্ছি। ঠিক আছে, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এটা তোমাদেরকে যদি একটু ইসে দেখাই, এই যে এইখানে গেলেও তুমি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস পাবা। তুমি যদি জাস্ট কন্ট্রোল এফ ক্লিক করো, কন্ট্রোল এফ, তাহলে তুমি দেখবা এই যে তুমি এখানে এই যে খুঁজতে পারবা। ঠিক আছে, নেভিগেশন করা যাচ্ছে। এই যে তুমি এখানে যেই ওয়ার্ডটা খুঁজতে চাও সেই ওয়ার্ডটা এখানে দিয়ে দিবা। এই যে আমি ধরো মাইক্রোসফট এক্সেল লিখছি এখানে, এই দেখো এখানে মাইক্রোসফট এক্সেলটা আমাকে এখানে হাইলাইট করে দেখাচ্ছে। সো তুমি এভাবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই কাজটা করতে পারবা মাইক্রোসফট ওয়ার্ডে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে দেখো আমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে ফিচার বা বৈশিষ্ট্য হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের। এখানে আমরা যদি কোনো ডকুমেন্ট লিখি তাহলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড অটোমেটিক বানান সংশোধন করে দিবে। ঠিক আছে, লেখার সময় যদি আমাদের কোনো ভুল হয়, মাইক্রোসফট ওয়ার্ড অটোমেটিক আমাদের সেই বানানটা সংশোধন করে দিবে, কারণ তার মধ্যে কি আছে, তার মধ্যে স্পেল চেকার আছে। এই স্পেল চেকারের কাজই হচ্ছে বানানের ভুল খোঁজা। ঠিক আছে, ওকে। এরপরে দেখো এই জিনিসগুলো আমি জাস্ট তোমাদেরকে একটু রিভিউ করে যাচ্ছি, কারণ এগুলো অলরেডি আমরা দেখছি। আমাদের এই অফিস বাটন যেটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট। এই অফিস বাটনের মধ্যে তুমি গুরুত্বপূর্ণ কিছু অপশন পাবা অফিস বাটনের মধ্যে। ঠিক আছে, অফিস বাটনের মধ্যে তুমি গুরুত্বপূর্ণ কিছু অপশন পাবা, যার মধ্যে একটা হচ্ছে যে নিউ। এই নিউ এর কাজ আমরা অলরেডি বলছি, এটা কি করে। তারপরে ওপেন, সেভ, সেভ অ্যাজ, ক্লোজ। ঠিক আছে, এই সবগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অপশন, এগুলো আমরা অফিস বাটনের মধ্যে পাই। বা আমাদের নতুন মাইক্রোসফটে যে ফাইলের মধ্যে পাই, যে ফাইলের মধ্যে গেলে তুমি এগুলো পাবা, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, তারপরে হচ্ছে ক্লোজ। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে যে আমরা দেখেছি না যে কিভাবে আমাদের লেখায় ফন্টের সাইজ, তারপরে ফন্টের স্টাইল কিভাবে চেঞ্জ করা যায়, ফন্টের স্টাইল, ফন্টের সাইজ, ফন্টের রং, এগুলো কিভাবে চেঞ্জ করা যায়, এগুলো আমরা দেখেছি। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে তোমাদের জন্য সুন্দর করে লিখে দেওয়া আছে, যেগুলো তোমরা প্র্যাকটিক্যালি দেখেছো। এরপরে যে আমাদের এইটাই বলা আছে এখানে, ফন্টের সাইজ কিভাবে নির্বাচন করা যায়, রং কিভাবে নির্বাচন করা যায়। তারপর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যে লেখালেখিতে আমরা কিভাবে তোমার বুলেটিং আনতে পারি, বুলেটিং করতে পারি এবং নাম্বারিং করতে পারি। এই দেখো, বুলেটিং এবং নাম্বারিং করা খুবই ইম্পর্টেন্ট দুইটা কাজ। ঠিক আছে, অনেক সময় করতে হয় আমাদের। সেটা কিভাবে করছিলাম মনে আছে তোমাদের? এটা হচ্ছে যে হোম ট্যাব থেকে আমরা করছিলাম। হোম ট্যাবে আমরা হচ্ছে যে প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে গিয়ে এই যে বুলেট এবং নাম্বারিং করার অপশনগুলো খুঁজে পেয়েছিলাম, তোমাদের মনে আছে? তো এই কাজগুলো কিন্তু আমাদের অনেক সময় করতে হবে, এই যে আমাদের বুলেটিং এবং নাম্বারিং, এই কাজগুলো অনেক সময় করতে হবে। এরপর হচ্ছে এই যে টেবিল অ্যাড করা, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, অনেক সময় আমাদের করতে হয় এটা। তো টেবিল অ্যাড করার কাজটা আমরা কিভাবে করেছিলাম, এই যে ইনসার্ট ট্যাবে গিয়ে আমরা হচ্ছে এই যে ইনসার্ট টেবিলে গিয়ে আমরা হচ্ছে আমাদের টেবিলের কলাম এবং রো নাম্বার দিয়ে তারপরে হচ্ছে ক্রিয়েট টেবিল দিলেই আমাদের টেবিলটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টেবিল তৈরি করার কাজটাও কিন্তু আমরা সাকসেসফুলি দেখেছি। এরপর হচ্ছে ছবি যোগ করা, এটা তো আমরা দেখেছি। ছবি কোথা থেকে যোগ করতে হয়, আমাদের এই যে ইনসার্ট অপশনে গিয়ে তারপরে যেতে হয় পিকচার্সে গেলে তারপর হচ্ছে আমরা আমাদের পিকচারের লোকেশনটা দিয়ে দিলেই ওই পিকচারটা আমাদের ডকুমেন্টে অ্যাড হয়ে যায়, তাই না? এটা আমরা দেখেছি। এরপরে হচ্ছে আর্ট যোগ করা, অর্থাৎ এই যে অ্যানিমেটেড টেক্সট, এগুলো যদি আমরা অ্যাড করতে চাই, এগুলো আসলে আমাদের ইনসার্ট থেকে অ্যাড করতে হয়। ইনসার্টে গিয়ে আমরা ইলাস্ট্রেশনের আন্ডারে এগুলো অ্যাড করতে পারি। ঠিক আছে, পিকচার যেরকম ভাবে তুমি অ্যাড করতে পারো, একইভাবে তুমি এরকম ওয়ার্ড আর্টও যোগ করতে পারো। ঠিক আছে, সরি, এটা হচ্ছে আমাদের ইনসার্টেড টেক্সট ট্যাবের মধ্যে থাকে, টেক্সট গ্রুপের মধ্যে থাকে। ঠিক আছে, পিকচার্স এর পাশে টেক্সট গ্রুপের মধ্যে থাকে এটা। আচ্ছা, আমি তো বলছো স্মার্ট আর্ট কি? স্মার্ট আর্ট এই জিনিসগুলো আসলে তোমার এক্সট্রা, তুমি যদি কিছু জিনিসপত্র দেখাতে চাও, আমি যদি তোমাকে একটু দেখাই, মানে এগুলো আসলে আমাদের সবসময় কাজে লাগে না, এগুলো হচ্ছে এক্সট্রা জিনিসপত্র কিছু যদি তুমি দেখাতে চাও তখন আমরা ইউজ করি অনেক ক্ষেত্রে। যেমন এই যে আমাদের স্মার্ট আর্টটা যেটা করে সেটা হচ্ছে যে আমাদের তোমার ফ্লো ডায়াগ্রাম, মানে এগুলো একটু অ্যাডভান্স জিনিস, বুঝছো? যে তোমাদের অনেক সময় এইভাবে তোমার কিছু ডায়াগ্রাম শো করতে হবে, ডায়াগ্রাম।
তোমাদের বইয়ে দেখবে এরকম ডায়াগ্রাম থাকে অনেক সময়, বা এরকম সাইকেল থাকে, ওই যে তোমাদের কি বলে জানো এটাকে, বৃষ্টি চক্র নামে একটা জিনিস ছিল না, এই জিনিসগুলো এইভাবে দেখানো থাকতো না, মনে আছে? বা আমাদের খাদ্য শৃঙ্খল, এই জিনিসগুলো এইভাবে দেখানো থাকতো। যাই হোক, তো এরকম অনেক তোমাদের চক্র দেখাইতে হয় বা সাইকেল দেখাইতে, এই জিনিসগুলো হচ্ছে তুমি এখান থেকে অ্যাড করতে পারো স্মার্ট আর্টের আন্ডারে। এগুলো অ্যাডভান্স জিনিস, ঠিক আছে? আচ্ছা, এটা অ্যাড হয়ে গেছে, আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা, তো যাই হোক, আমরা দেখলাম কিভাবে ওয়ার্ড আর্ট যোগ করা যায়, ছবি যোগ করা যায়। এরপরে দেখো যে মার্জিন ঠিক করা, এটা একটা ইম্পর্টেন্ট কাজ। মার্জিন ঠিক করার কাজটা আমরা কোথা থেকে করতে পারি? আমাদের এই যে লেআউট, আমাদের লেআউট ট্যাব থেকে আমরা এই যে মার্জিন অপশনটা কিন্তু খুঁজে পেতে পারি এবং পরবর্তীতে মার্জিন ঠিক করতে পারি, ঠিক আছে? সো লেআউটের আন্ডারে মার্জিন অপশনে গিয়ে আমরা কি করতে পারি? মার্জিন ঠিক করতে পারি। সো এটাও আমরা দেখেছি। এরপরে প্যারাগ্রাফের লাইন ব্যবধান যদি ঠিক করতে চাই, এইটাও আমরা লেআউট থেকে করতে পারবো। এই যে লেআউটের একটা জায়গায় তুমি লেখা দেখবা স্পেসিং, এই স্পেসিং বলতে বোঝায় তোমার প্যারাগ্রাফের লাইনগুলোর মাঝে গ্যাপ কতটুকু থাকবে, ঠিক আছে? তাহলে তুমি প্যারাগ্রাফের লাইন ব্যবধান ঠিক করতে চাইলে তোমাকে কি করতে হবে? প্রথমে লেআউটে যেতে হবে, এরপরে স্পেসিং। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত ছিল ওয়ার্ডের আলোচনা। এখন আমরা ধারাবাহিক কিছু কুইজ অ্যান্সার করার চেষ্টা করবো। আমি কুইজটা লঞ্চ করে দিয়েছি, তোমরা কোশ্চেনটা পড়ে অ্যান্সারটা সাবমিট করো। তোমাদেরকে মেজরিটি অ্যান্সার দিয়েছে অপশন বি, হুইচ ইজ কারেক্ট। এখানে দেখো বলা হচ্ছে ডকুমেন্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় কোনটির প্রয়োগে? তো এটার অ্যান্সার হবে ছবি ও টেবিল যুক্ত করে। কেন? কারণ আমাদের ইনফরমেশন গুলো যদি গদবাঁধা প্যারাগ্রাফ আকারে না লিখে আমরা ছবি বা টেবিল যুক্ত করে প্রদর্শন করি, তাহলে এটা আমাদের ডকুমেন্টকে আরো বেশি অ্যাট্রাকটিভ করে। টেবিল এই জন্য অনেক বেশি ইউজ করা হয়, ঠিক আছে? আমি লিডার বোর্ডটা শেয়ার করতেছি। মেহেদি সর্বপ্রথম কারেক্ট আনসার। লেখালেখির সময় আমাদের যদি ধারাবাহিকতা রাখতে হয়, অর্থাৎ লিস্ট করতে হয়, আমাদের যদি লিস্ট করতে হয়, তাহলে আমরা কোনটা ইউজ করব? সিম্বল ইউজ করব না, নাম্বার ইউজ করব, বুলেট ইউজ করব, ঠিক আছে? অর্থাৎ কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। কারেক্ট। এই যে ডকুমেন্টে চার্ট কিভাবে সংযোজন করতে হয়, কোন গ্রুপে যেতে হয়? এই যে আমাদের ইনসার্টে গিয়ে ইলাস্ট্রেশনের আন্ডারে আমরা চার্ট, পিকচার, স্মার্ট আর্ট এগুলো অ্যাড করতে পারি, তাই না? দেখেছিলাম না? তো আমাদের কারেক্ট অ্যান্সার এমসিকিউ কোশ্চেন আছে, দেখো এটা রাজশাহী বোর্ডের কোশ্চেন। এখানে বলা হচ্ছে ডকুমেন্ট লেখার মার্জিন ঠিক করতে হলে রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হবে? এটা আমরা দেখেছিলাম না যে মার্জিন কোথায় পাওয়া যায়? লেআউটের আন্ডারে পাওয়া যায়। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা বলো তো? অপশন এ। এরপরে দেখো হোম ট্যাবের কোন গ্রুপে তুমি বুলেট আর নাম্বারের আইকন পাবা? কোন গ্রুপে বলো তো, একটু মনে করে দেখো তো কষ্ট করে। এই যে প্যারাগ্রাফ গ্রুপে আমরা বুলেট, নাম্বার, তারপরে লাইন স্পেসিং এগুলো খুঁজে পাই। এরপরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, দেখো আমাদের প্রথমে জিজ্ঞাসা করা হচ্ছে অফিস সফটওয়্যারগুলোর প্রয়োজনীয় কিছু অপশন। তো প্রয়োজনীয় অপশনের মধ্যে 5টা অপশন আমি এখানে লিখে দিচ্ছি, এগুলোই তুমি লিখবা পরীক্ষার খাতায়, ঠিক আছে? 5টা অপশন। আমাদের প্রথম অপশন যেটা, সেটা হচ্ছে তোমার ওই যে নিউ একটা ফাইল যদি ওপেন করতে চাই, তাহলে নিউ অপশনে আমরা ক্লিক করব। এরপরে আগে থেকে তৈরি হওয়া কোনো ফাইল ওপেন করতে চাইলে ওপেন অপশনে ক্লিক করব। আমাদের ফাইল প্রথমবারের মতো সেভ করতে চাইলে সেভ অপশন ক্লিক করব। আমাদের আগে থেকে তৈরি হওয়া কোনো ফাইলের আমরা যদি নাম পরিবর্তন করতে চাই, তাহলে সেভ অ্যাজ অপশন ক্লিক করব। আমাদের ফাইলটাকে ক্লোজ করতে চাইলে ক্লোজ অপশন ক্লিক করব, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের 5টা গুরুত্বপূর্ণ অপশন, এটাই লিখে দিবা। এরপরে বলা হচ্ছে, দেখো সেকেন্ড কোশ্চেনে, আমাদের টেবিল বা সারণী যোগ করার প্রক্রিয়া কি, কোন ধাপগুলো ফলো করতে হয়? ধাপগুলো হচ্ছে, দেখো প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম, তুমি ইনসার্ট ট্যাবে যাবা, রিবন থেকে তুমি ইনসার্ট ট্যাবে যাবা। এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে টেবিল একটা গ্রুপ আছে, সেই টেবিল গ্রুপে চলে যাবা। এরপর সেখান থেকে তুমি হচ্ছে টেবিল গ্রুপে যাওয়ার পর তোমার রো এবং কলাম সংখ্যা তুমি সেট করে দিবা, ঠিক আছে? তুমি কয়টা কলাম চাও, কয়টা রো চাও টেবিলে, সেটা তুমি সেট করে দিবা। এরপর তুমি যেটা করবা সেটা হচ্ছে এই যে ওকে ক্লিক করবা। ওকে ক্লিক করলে তোমার টেবিলটা সুন্দর মতো তৈরি হয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের টেবিল যোগ করার প্রক্রিয়া। সবাই বুঝতে পারছো না? ভেরি গুড। ওকে, তাহলে আমাদের নেক্সট, ঠিক আছে? তো তোমরা একটু ধৈর্য ধরো, আমাদের অল্প সময়ের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে। আচ্ছা,
তো আমরা নেক্সট পার্টে দেখবো হচ্ছে ছোট্ট একটা সফটওয়্যার, খুবই সহজ এবং ছোট্ট একটা সফটওয়্যার, এটার নাম হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এটা মূলত একটা স্প্রেডশিট সফটওয়্যার, যেটা হচ্ছে হিসাব নিকাশের জন্য ব্যবহার করা। ঠিক দেখবা যে তোমাদের বাবা বা মা যারা হচ্ছে অফিসে জব করে তারা দেখবে অনেক সময় হিসাব নিকাশ করে মাইক্রোসফট এক্সেলে, খেয়াল করে দেখো, বা যারা বিজনেস করে তারাও হিসাব নিকাশ করে মাইক্রোসফট এক্সেলে। ঠিক আছে, তো এইটার সুবিধা যেটা যে তুমি বিশাল সংখ্যক ডাটা বা অনেক বেশি তথ্য উপাত্ত একবারে এই মাইক্রোসফট এক্সেলের মধ্যে ইনপুট দিয়ে তারপর সেইগুলোকে তুমি স্টোর করে রাখতে পারো। পরবর্তীতে যোগ বিয়োগ গুণ ভাগ যদি করতে হয় ওই ডাটাগুলোর উপরে, সেগুলো তুমি চাইলে করতে পারো। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের এই স্প্রেডশিটের বৈশিষ্ট্য। আর স্প্রেডশিটে আমাদের তথ্যগুলো কিভাবে থাকে, এই যে টেবিল ফরম্যাটে থাকে, অর্থাৎ কতগুলো কলাম থাকে, কতগুলো সারি থাকে। আমি যদি তোমাদের একটু দেখাই, এই দেখো আমাদের এইটা হচ্ছে একটা স্প্রেডশিটের চেহারা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে একটা স্প্রেডশিটের চেহারা, যেখানে তুমি দেখতে পাচ্ছ একটা টেবিল আছে, তাই না? এই যে একটা টেবিলের মতো দেখতে পাচ্ছ, এখানে কিছু কলাম আছে। আমি যদি একটু মার্ক করে দেখাই, এই যে এখানে কিছু কলাম আছে এবং এখানে কিছু রো আছে। এই যে খেয়াল করো, কিছু কলাম কিছু রো। তো আমাদের এই প্রত্যেকটা কলাম আর রো যেই জায়গায় মিলিত হয়েছে সেই জায়গাটা একটা স্পেশাল নাম ধারণ করে, এটাকে আমরা বলি হচ্ছে একটা সেল। তুমি খেয়াল করো, আমি এটা একটু নিচে নিয়ে যাই, এই জায়গাটাকে তুমি খেয়াল করো, এই জায়গাটা একটা ছোট্ট ঘরের মতো, তাই না? তো এই জায়গাটাকে আমরা বলে থাকি হচ্ছে এটা একটা সেল, এটাকে আমরা বলি একটা সেল। এই সেলের মধ্যেই মূলত আমরা আমাদের তথ্য বা ইনফরমেশন গুলোকে রাখি। ঠিক আছে, এরকম অনেকগুলো সেল থাকে, প্রত্যেকটা সেলেরই একটা রো নাম্বার থাকে, একটা কলাম নাম্বার থাকে। ঠিক আছে, প্রত্যেকটা সেলেরই একটা রো নাম্বার থাকে, এই একটা রো নাম্বার থাকে, একটা কলাম নাম থাকে। ঠিক আছে, তাহলে আমাদের এরকম অসংখ্য ছোট ছোট সেল থাকে আমাদের টেবিলের মধ্যে, এবং এই সেলের ভেতরেই আমরা কি রাখি, আমাদের ইনফরমেশন বা ডাটাগুলো রাখি। এখন দেখো, প্রত্যেকটা সেলেরই কি থাকে, একটা অ্যাড্রেস থাকে। ঠিক আছে, প্রত্যেকটা সেলের একটা অ্যাড্রেস থাকে, যেই অ্যাড্রেস দিয়ে তুমি প্রত্যেকটা সেলকে তুমি হচ্ছে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারো। প্রত্যেকটা সেলকে তার অ্যাড্রেস দিয়ে তুমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারো বা খুঁজে বের করতে পারো। যেমন আমি যে সেলটা মার্ক করেছি, এই সেলের অ্যাড্রেসটা আমি কিভাবে লিখবো? তো সেলের অ্যাড্রেস লেখার জন্য তোমাকে দুইটা জিনিস দেখতে হয়, একটা হচ্ছে সে কোন কলামে অবস্থিত, আর একটা হচ্ছে সে কোন রোতে অবস্থিত। ঠিক আছে, যেমন দেখো এই সেলটা এ কলামে অবস্থিত এবং 2 নম্বর রোতে অবস্থিত, তাহলে তার যেই সেল অ্যাড্রেসটা হবে সেটা হচ্ছে এরকম যে প্রথমেই তার হচ্ছে কলাম নেমটা বসবে। ঠিক আছে, যেমন এখানে কলাম নেমটা হচ্ছে এ, এই দেখো এ, প্রথমেই কলাম নেমটা বসছে, এরপরে হচ্ছে তার রো নাম্বারটা বসতেছে, এই যে রো নাম্বার। তাহলে দুইটা জিনিস দিয়ে আমাদের সেল অ্যাড্রেস তৈরি হয়, একটা হচ্ছে আমাদের কলামের নাম, ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের রো নাম্বার। তাহলে এই দুইটা জিনিস পাশাপাশি বসিয়ে আমরা কি করি, একটা সেল অ্যাড্রেস তৈরি করি। ঠিক আছে, ওকে। তো তোমাদেরকে আমি একটা টাস্ক দিই, তোমরা বলো তো এই যে মার্ক করা যে জায়গাটাই আমি মার্ক করে দিছি আরেকবার, এই জায়গাটার অ্যাড্রেস কি? একটু তোমরা আমাকে লিখে জানাও, এই জায়গাটার অ্যাড্রেস কি? আমাকে জানাও তো সবাই। ম্যাক্সিমামই পেরেছো, অনেকে ভুল করতেছো, তবে ম্যাক্সিমামই পেরেছো। তোমরা ম্যাক্সিমাম যেটা বলেছো সেটা হচ্ছে এরকম যে ভাইয়া এই যে এই সেলটা এটা আসে হচ্ছে ডি কলামে এবং 2 নাম্বার রোতে। তাহলে সরি 2 নাম্বার না, 3 নম্বর রোতে, এই যে 3 নম্বর রোতে আসে, 3 নম্বর রোতে আসে এবং ডি কলামে আসে, তাই না? তাহলে এর অ্যাড্রেস হবে D3, এর অ্যাড্রেস হবে D3। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা সেলের অ্যাড্রেস কিন্তু বের করে ফেলতে পারি। ঠিক আছে, এখন দেখো আমাদের অনেক সময় কি করতে হয়, এই যে আমরা আমাদের টেবিলে যে ইনফরমেশন গুলোকে রাখি, এই ইনফরমেশন গুলোর মধ্যে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ মানে আমাদের গাণিতিক অপারেশন চালাইতে হয় বা গাণিতিক প্রক্রিয়ায় আমাদের হচ্ছে বিভিন্ন কাজ করতে হয়। ঠিক আছে, তো ওই কাজগুলো কিভাবে করব, যেমন এইখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তুমি খেয়াল করো, এইখানে একটা প্রোডাক্টের কথা বলা আছে। এই যে দেখো প্রোডাক্ট নেম, এই যে একটা হেডিং দেওয়া হয়েছে প্রোডাক্ট নেম, এই প্রোডাক্ট নেমের নিচেই একটা প্রোডাক্টের নাম দেওয়া আছে। প্রোডাক্টের নামটা কি? আটা। এই প্রোডাক্ট নেমের জন্য আমার প্রাইস দেওয়া আছে, দেখো এই যে প্রাইসটা কত দেওয়া আছে? 50 টাকা, অর্থাৎ আমাদের পার কেজি আটার দাম এখানে দেওয়া আছে এই টেবিলে 50 টাকা। ঠিক আছে, এবং আরেকটা জিনিস দেওয়া আছে, দেখো এই যে আমাদের ধরো কোনো একজন ক্রেতা
কোনো একজন ক্রেতা কত কেজি আটা কিনছে সেটাও এখানে ধরো দেয়া আছে, সেটা কত, এই দেখো 12, অর্থাৎ আমাদের এখানে 12 কেজি আটা কেউ কিনছে, ঠিক আছে, প্রতি কেজি 50 টাকা করে 12 কেজি আটা কেউ কিনছে। এখন ধরো এইটুকু ইনফরমেশন থেকে তুমি বের করতে চাও যে টোটাল খরচ কত হয়েছে বা টোটাল কস্ট কত হয়েছে, তুমি কিভাবে পাবা? তোমাকে কি করতে হবে? তোমাকে যেটা করতে হবে, এই টোটাল কস্ট বের করার জন্য তোমাকে প্রাইস অর্থাৎ প্রতি কেজির দাম এবং কত কেজি কেউ একজন কিনেছে অর্থাৎ কোয়ান্টিটি, তোমাকে প্রতি কেজির প্রাইস এবং কোনো একজন মানুষ কত কেজি কিনেছে সেই দুইটা ভ্যালু তোমাকে গুণ করে কস্ট বা খরচ বের করতে হবে, তাই না? এখন আমি আটার জন্য, এই যে আটা প্রোডাক্টের জন্য যদি আমি কস্ট বের করতে চাই, ঠিক আছে, তাহলে সেটা কিভাবে বের করব? দেখো, এই যে আটা প্রোডাক্টটা প্রতি কেজি 50 টাকা করে কেউ একজন 12 কেজি কিনছে, তাহলে আমাকে যেটা করতে হবে কস্ট বের করার জন্য আমাকে এই যে প্রাইসের ভ্যালুটা নিয়ে আসতে হবে কোন ঘর থেকে বলো তো? কোন ঘর থেকে? যে প্রাইস কোথায় আছে? প্রাইস আছে এই 50 কোথায় আছে? প্রাইস 50 আছে হচ্ছে তোমার এই যে আমাদের এই সেলের মধ্যে, এই সেলের অ্যাড্রেসটা কি? এই যে আমাদের কলাম হচ্ছে বি আর রো নাম্বার হচ্ছে 3, তাহলে আমাদের প্রাইসটা আসবে হচ্ছে B3 থেকে, B3 সেল থেকে আসবে, ঠিক আছে। আর কোয়ান্টিটি কোথা থেকে আসবে? কোয়ান্টিটি আসবে এই সেল থেকে, এই যে এই সেল থেকে কোয়ান্টিটি আসবে। এই সেলের অ্যাড্রেসটা কি? এই সেলের অ্যাড্রেসটা হচ্ছে দেখো, এই যে আমাদের কলামটা হচ্ছে সি এবং রো নাম্বারটা হচ্ছে 3, তাহলে আমাদের B3 তার সাথে গুণ দিতে হবে C3 তে থাকা ভ্যালু, B3 সেলে থাকা ভ্যালু এবং C3 সেলে থাকা ভ্যালু দুইটাকে গুণ দিতে হবে। সেই গুণ দেওয়ার কাজটা হচ্ছে আমরা এক্সেলে এইভাবে দেখাই, এই যে একটা স্টার চিহ্ন, এটা গুণ দেওয়া বোঝায়, ঠিক আছে, এটা দুইটা ভ্যালুর মধ্যে গুণ দেওয়া বোঝায়। এখন তুমি যে একটা এক্সপ্রেশন লিখলা, এই যে এই জিনিসটা তুমি যে লিখলা, এটা কোথায় বসাবা? এই যে তুমি একটা এক্সপ্রেশন লিখলা, এটাকে বলা হয় ফর্মুলা, এটাকে বলা হয় ফর্মুলা। এই ফর্মুলাটা তুমি সেই জায়গায় বসাবা যেই জায়গায় তুমি ওই ফর্মুলার রেজাল্টটা দেখতে চাচ্ছ। যেমন আমি এখানে রেজাল্টটা দেখতে চাচ্ছি এই যে এই জায়গাটাতে, এই যে এই জায়গা অর্থাৎ কস্টের ঘরে আমি আমার রেজাল্টটা দেখতে যাচ্ছি, কস্টের ঘরে আমি রেজাল্টটা দেখতে যাচ্ছি, ফলে আমি এই ফর্মুলাটা এই ঘরে বসাবো। তাহলে যেটা হবে যে আমাদের এই প্রাইস আর কোয়ান্টিটির ভ্যালুগুলো গুণ হয়ে আমাদের অটোমেটিক কস্টের ভ্যালুটা চলে আসবে। এটা আর আমার হাতে হাতে করতে হবে না, এটা এই 600 ভ্যালুটা আমার হাতে বসাতে হবে না, এটা মাইক্রোসফট এক্সেল নিজে নিজে অটোমেটিক ক্যালকুলেট করে ফেলবে যদি তুমি এই ফর্মুলাটা লিখতে পারো, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা লেখার উপায়। আর একটা জিনিস খেয়াল করো যে আমাদের এই মাইক্রোসফট এক্সেলে সব সময় আমাদের ফর্মুলা কি দিয়ে শুরু হয়? ইকুয়াল দিয়ে শুরু হয়, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখলাম। তাহলে চলো এখন আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি, এই সব জিনিসগুলো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো, ঠিক আছে? তাহলে আমি শুরু থেকে তোমাদেরকে দেখাবো। সো আমি মাইক্রোসফট এক্সেল ওপেন করে নিচ্ছি, দেখো এক্সেলটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। এরপর একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আমি তৈরি করে নিচ্ছি, এটাকে সেভ করে নিচ্ছি, এটাকে আমরা সেভ করে নিচ্ছি। ডিভিশন অপারেটর ইউজ করবা, এই যেটা হচ্ছে ভাগের সিম্বল। তারপরে তোমার পার্সেন্টেজে নেওয়ার জন্য, কোনো একটা ভ্যালুকে পার্সেন্টেজে নেওয়ার জন্য তুমি এরকম ঘরের পাশে পার্সেন্টেজ সিম্বলটা দিবা। তারপরে গুণ আকারে নেওয়ার জন্য এরকম স্টার সাইনটা দিবা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন কিছু কুইজ অ্যান্সার করে ক্লাসটা শেষ করব। আমি কুইজ নাম্বার 4 লঞ্চ করে দিয়েছি, তোমরা কুইজটা অ্যান্সার। রিজার্ভেশনে কোনটি ব্যবহার করা হয়? এয়ার লাইসেন্স রিজার্ভেশনে ক্যালকুলেশন করতে হয়, এই কারণে হচ্ছে আমরা স্প্রেডশিট সফটওয়্যার দ্যাট ইজ মাইক্রোসফট এক্সেল ইউজ করি, ঠিক আছে? ইনটু চিহ্ন কিভাবে দিবা জানাও, আমি তোমাদের সাথে সাথে সলভ করি, কারণ এটা কুইজ না, এটা জাস্ট এমসিকিউ, ঠিক আছে? দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলের একটা জায়গায় এরকম কোশ্চেন মার্ক দেওয়া আছে। আমাদের বলা হয়েছে এই কোশ্চেন মার্ক জায়গা যেখানে দেওয়া আছে সেইখানের আমাদের মান নির্ণয়ের জন্য কোন সূত্র প্রয়োগ করতে হবে, এই যে এই ঘরের মান নির্ণয়ে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এই ঘরটা আসলে কি নির্দেশ করতেছে? ক্ষেত্রফল। কার জন্য? একটা সামান্তরিকের জন্য। দেখো এই সামান্তরিকের ভূমি দেওয়া আছে কোথায়? এই যে ভূমি দেওয়া আছে আমাদের A4 এ, উচ্চতা কোথায় দেওয়া আছে? B4 এ। আমাদের কি করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ফর্মুলাটা কি লিখবো এই জায়গায়? আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এই A4 ইন্টু B4 এই ফর্মুলাটা দিলে ভূমি উচ্চতার ভ্যালু নিয়ে গুণ হয়ে এখানে বসে যাবে, ঠিক আছে? এইটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে এই যে প্রোডাক্ট ফাংশন ইউজ করা। প্রোডাক্ট ফাংশনের ভেতরে আমরা এই যে রেঞ্জ দিব, দেখো A4 থেকে B4,
তাহলে যেটা হবে যে A4 থেকে B4 এর মাঝে যত ভ্যালু আছে সবগুলো গুণ হয়ে এখানে বসে যাবে। তাহলে দুইটাই কিন্তু কারেক্ট, দুইটা উপায়েই আমরা ক্ষেত্রফল বের করতে পারি। এই দুইটাই দেয়া আছে, দেখো 1 এবং 2 নম্বর স্টেটমেন্টে এই দুইটাই দেয়া আছে। তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশন এ। ওকে, এরপরে দেখো বলা হচ্ছে যে প্রোডাক্ট ফাংশন দ্বারা কোন ধরনের প্রক্রিয়া বোঝায়। এটা আমরা অলরেডি দেখেছি, এটা হচ্ছে আমাদের গুণ করা বোঝায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের কুইজ 5 আছে, তোমরা কোশ্চেনটা পড়ো, আমি কোশ্চেন পড়ার টাইম দিলাম, কোশ্চেন পড়ো, আমি কুইজ লঞ্চ করতেছি। দেখো আমাদেরকে বলা আছে একটা স্প্রেডশিট ফাইলের একটা টেবিলে A2 ঘরে হচ্ছে ক্রয় মূল্য দেওয়া আছে, B2 ঘরে 20% লাভ দেওয়া আছে, আর হচ্ছে আমাদের C2 ঘরের মধ্যে বিক্রয় মূল্য বসাতে হবে, ঠিক আছে। তাহলে C2 বের করার জন্য অর্থাৎ বিক্রয় মূল্য বের করার জন্য ফর্মুলা কি হবে? তোমরা তো এটা জানো যে ভাই বিক্রয় মূল্য সমান হচ্ছে, আমি একটু লিখি, ক্রয় মূল্য, এটা ফর্মুলা তোমরা জানো, ছোটবেলায় পড়ছো। বিক্রয় মূল্য একটা স্প্রেডশিট ফাইলের একটা টেবিলে A2 ঘরে হচ্ছে ক্রয় মূল্য দেওয়া আছে, B2 ঘরে 20% লাভ দেওয়া আছে, আর হচ্ছে আমাদের C2 ঘরের মধ্যে বিক্রয় মূল্য বসাতে হবে, ঠিক আছে। তাহলে C2 বের করার জন্য অর্থাৎ বিক্রয় মূল্য বের করার জন্য ফর্মুলা কি হবে? তোমরা তো এটা জানো যে ভাই বিক্রয় মূল্য সমান হচ্ছে, আমি একটু লিখি, ক্রয় মূল্য, এটা ফর্মুলা তোমরা জানো, ছোটবেলায় পড়ছো। বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যর যত পার্সেন্ট তুমি লাভ করছো, ঠিক আছে, এই যে পার্সেন্টেজ লাভ, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য বের করার ফর্মুলা। তোমাদের মনে আছে না, ছোটবেলায় পড়ছিলা 5-এ। এখন দেখো এই জিনিসগুলো এখন আমাদের এখানে ফর্মুলা আকারে এই যে C2 ঘরে বসাতে হবে, C2 ঘরে এই জিনিসগুলো ফর্মুলা আকারে বসাতে হবে, ঠিক আছে। দেখো ক্রয় মূল্যটা কোথায় দেওয়া আছে, এই যে A2 ঘরে দেওয়া আছে, তাহলে এই যে ক্রয় মূল্যর জায়গায় A2 প্লাস, এরপরে আবার ক্রয় মূল্য, তাহলে আবার A2। এখন এই যে ক্রয় মূল্যের সাথে এখানে গুণ করতে হবে আমাদের লাভের পরিমাণটা। লাভের পরিমাণটা কোথায় দেওয়া আছে দেখো ভাইয়া, এই যে B2 তে দেওয়া আছে, তাহলে আমরা এই যে ইনটু দিয়ে জাস্ট B2 করে দিব, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের এখানে সুন্দর মতো কি হয়ে যাবে, আমাদের বিক্রয় মূল্য চলে আসবে। বুঝতে পারছো, ছোটবেলার ফর্মুলা। কোশ্চেনের প্রথমটা হচ্ছে বলতেছে স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র সমূহ লিখো। তো সহজ, আমাদের চাকরিতে, তারপরে ব্যবসায় বা যে কোনো প্রোগ্রামে আমাদের যদি হিসাব নিকাশের কাজগুলো সহজে করতে হয়, আমরা হচ্ছে আচ্ছা ব্যবহার লিখে ফেলছি, ব্যবসা হবে এটা, এটা হচ্ছে ব্যবসা। তো যে কোনো হিসাব নিকাশের কাজ সহজে করতে গেলে বা অনেক বেশি তথ্য উপাত্ত কোন এক জায়গায় রেখে হিসাব নিকাশ করতে গেলে আমরা স্প্রেডশিট ইউজ করব, ঠিক আছে, সহজ হিসাব। এরপরে দেখো বলতেছে স্প্রেডশিটে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, শতকরা নির্ণয়ের পদ্ধতি লিখো। তো যেগুলো হচ্ছে ফর্মুলা দিয়ে করি আমরা। যোগের জন্য আমাদের সাম আছে, বিয়োগের জন্য সাবট্রাক্ট আছে, ঠিক আছে, তারপরে গুণের জন্য প্রোডাক্ট আছে, গুণের জন্য প্রোডাক্ট আছে, তারপরে ভাগের জন্য ডিভিশন আছে, ঠিক আছে, এরপরে শতকরার জন্য পার্সেন্টেজ আছে। তো এইগুলো দিয়ে হচ্ছে আমরা এই কাজগুলো করি, ঠিক আছে। এছাড়া তুমি চাইলে ফর্মুলা লিখেও করতে পারো। সামের জন্য সিম্বল হচ্ছে প্লাস, সাবট্রাক্টের জন্য সিম্বল হচ্ছে এগুলো হচ্ছে সিম্বল, ঠিক আছে, সিম্বল গুলো লিখে দিচ্ছি তোমাদের। তারপরে প্রোডাক্টের জন্য সিম্বলটা হচ্ছে, আচ্ছা সাবট্রাক্টের জন্য মাইনাস, সরি কি লিখলাম এটা, সাবট্রাক্টের জন্য ভাই সিম্বল হচ্ছে মাইনাস, প্রোডাক্টের জন্য হচ্ছে যে মাল্টিপ্লিকেশন, যেটা দেখতে একটা তারার মতো স্টার, ডিভিশনের জন্য সিম্বল এইটা, আর পার্সেন্টেজের জন্য সিম্বল হচ্ছে ভাই এইটা, ঠিক আছে। ওকে, তাহলে এগুলো আশা করি তোমরা সবাই পারবা, তোমরা সবাই অনেক বেশি ট্যালেন্টেড জিনিয়াস। তো এই জিনিসগুলো আশা করি তোমাদের বাসায় একটু ট্রাই করলে এটা পারবা, ঠিক আছে। বন্ধ আছে, বন্ধে এটা নিজেরা ট্রাই করো, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ক্লাসটা শেষ করে দিচ্ছি। তোমাদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো করে ঈদ কাটাও। ঈদ শেষে আবারও তোমাদের সাথে দেখা হবে।